ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তির কথাকে খুব আমি আসলে সরকারি বক্তব্য মনে করি না। রেজওয়ানা হাসান বলেছেন কয়েকদিন আগে যে রাজনৈতিক দলগুলো 53 বছরে কি করেছে। আপনি কি করেছেন? আপনি তো যে কাজটি করেছেন সেটাও তো খুব দৃশ্যমান। কোনো 4 মাসে আপনি যে দপ্তরের উপদেষ্টা হয়েছেন, আপনি কয়েকদিন বললেন যে পলিথিন থাকবে না, এটা থাকবে না। আমি এখন দেখি পলিথিনের সয়লাভ হয়ে গেছে। আমি তো কোনো ওনার নিজের মন্ত্রণালয়ে তো কোনো দৃশ্যমান অবস্থান আমি দেখি না। সংস্কার নিয়ে আমি পার্টিকুলারলি খুবই বেশি হতাশ হয়ে যাচ্ছি অন্য কারণে। এই সরকারের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা ছিল, যেটা সাইফুল ভাই বলেছেন, মাসুদ কামাল সাহেবও বলেছেন, সেটা হচ্ছে যে এইরকম আপনার ল্যান্ডস্লাইড সাপোর্ট রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেভাবে সরকারের পেছনে দে আর র্যালিং বিহাইন্ড দিস গভর্নমেন্ট, এটা তো মানে অন্য কোনো সরকার এই অ্যাডভান্টেজটাই পায়নি সত্যি কথা বলতে গিয়ে। না আওয়ামী লীগ গভর্নমেন্ট তো কখনো নির্বাচিতই সরকার ছিল না, দানাই পানাই করে মানে নানাভাবে ক্ষমতায় ছিল। বিএনপি সরকার কখনোই এই ধরনের একটা মানে পপুলিস্ট পজিশনটা মানে এনজয় করেনি। আচ্ছা, অন্য কোনো সরকারই না বলা যেতে পারে, কিন্তু এই সরকার পেরেছে। দেখেন, যারা এত সংস্কার বলছেন, সংস্কার হওয়া দরকার, আমি সিরিয়াসলি ফিল করি, আমি ভীষণভাবে মানে সংস্কার হোক, খোল নলচে বদলে যাক, নতুন বাংলাদেশ গঠন হোক, নতুন বাংলাদেশ আমি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হলে তো পুরনো ধ্যান ধারণা নিয়ে, পুরনো রাজনীতি নিয়ে, ওই চুরি চামারে দুর্বৃত্তপনা, মানে রাতের ভোট করা, তাই না, মানে এমপিরা নিজেদেরকে জমিদার মনে করে, এই জমিদারিত্ব ওই মানে মোগল সাম্রাজ্য মনেই বাংলায় ইসলাম খাঁ, তারপরে কি বলে মীর জুমুলা সাহেবকে যেমন সুবেদার নিয়োগ করে পাঠাতেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে ট্রেডিশনে দেখা যায় এরকম এক একটা মানে নির্বাচনী আসনে একজন সুবেদার পাঠানো হয়। এই সুবেদার 5 বছর এক একজন নিজেদেরকে জমিদার মনে করেন, তারা অ্যাকাউন্টেবল ছিলেন না, পলিটিক্যাল গভর্নেন্স ছিল না। আপনি দেখেন 53 বছরে বাংলাদেশের সংসদে একটা এথিক্স কমিটি নাই। এই যেমন আপনার শেখ হাসিনার ভাগ্নি, মানে তার ছোট বোনের মেয়ে, মানে আপনার ওখানে করেছে কি বলে যে আপনার একটা বাড়ি ভাড়ার ইনকাম গোপন করেছে, শো করেনি। ওখানকার পার্লামেন্টারি এথিক্স কমিটি তাকে শোকজ করেছে, তাকে জবাব দিতে হয়েছে, এবং তিনি বলেছেন যে আমার ভুলক্রমে দেওয়া হয়নি। তারপরে যে এই যে রাশিয়ান যে মানে পারমাণবিক চুক্তির ব্যাপারে যে প্রায় $5 বিলিয়ন মতো তারা মানে টাকা ঘুষ দুর্নীতি করেছেন, সেটা নিয়ে কিন্তু মানে বিলেতে একটা তুলকালাম কাণ্ড চলছে, সেখানে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশে একজন এমপি, এক সাবেক মন্ত্রী, তখন তিনি যখন নিউজটা আসলো তখন বোধহয় উনি মন্ত্রী ছিলেন না, বাট মানে ইমিডিয়েটলি মন্ত্রিত্ব মানে নতুন হারিয়েছেন না, নতুন গভর্নমেন্ট বাদ পড়েছেন। ওনার 350-400 বাড়ির খোঁজ পাওয়া গেল লন্ডনে, দুবাইতে। বাংলাদেশের পার্লামেন্ট কি তাকে জিজ্ঞেস করেছিল? উনি তো পার্লামেন্টের মেম্বারও ছিলেন, যে তোমার নিয়ে যে কথাবার্তা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছে এগুলো কি না? বাংলাদেশের একজন সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের, এনামুল হক, কি নামে, এনা পরিবহন নাকি বোধহয়, আমি জানি না, সরি এনামুল হক বলে একটা রাষ্ট্রের একজন এমপি ছিলেন, তার একটা আপত্তিকর অশ্লীল ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো। আপনি কি কখনো দেখেছেন যে ওই লোককে ডেকে এথিক্স কমিটি বলেছে তুমি একটা অনৈতিক কাজ করেছো, তুমি ইউ মাস্ট কুইট, অথবা তোমাকে এতদিনের জন্য সাসপেন্ড করা হলো? আপনি কখন দেখেছেন ওই যে কোন জায়গার এক বাগেরহাট না কোথাকার এক এসপি এক কনস্টেবলরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন আসতে বলছিল, অশ্লীল অডিও ছিল? আপনি কি ওই এসপির ব্যাপারে কোনোদিন কোনো ব্যবস্থা নিতে দেখেছেন? আপনি পরিমণির কাছে কোন কি একটা এসপি টেসপি গেছিল, কোনো ব্যবস্থা নিতে দেখেছেন? এটা হচ্ছে কি এই তালে গোলে এটা নেক্সাস, একজন আরেকজনের পিঠ চুলকাই দেয়। ওই এসপি সাহেব পিঠ চুলকাই দিছে পলিটিশিয়ান চুলকাই দিছে এসপি সাহেবরে, মানে সবাই বাগে যোগে মিলে দেশটার লুটপাট করছে, অনৈতিক কাজকর্ম করছে। বেনজির প্রমোদের কারখানা খুলে বসছিল নানান জায়গায়। তো এগুলো কেন? এগুলো বিকজ রাষ্ট্রের হেলম অফ অ্যাফেয়ার্সে, সরকারের হেলম অফ অ্যাফেয়ার্সে যখন অবারিত দুর্নীতির দরজা খুলে দেয়, তখন তো আপনার আর ওই মানে বেনজির তৈরি হবেই, আপনার দেশি ভাই বেনজির তৈরি হবে। শত বিঘা হিন্দুদের সম্পত্তি দখল করে টাকা টুকা না দিয়ে মানে সব প্রজেক্ট করে ফেললো, হ্যাঁ। আবার নিজের মেরে দিয়ে আবার শেখ হাসিনার নাম হলে আবার কি বলে কৃষি উদ্যোক্তার সেরা পুরস্কারও নেওয়া হইলো, ব্যাংক ট্যাঙ্ক খালি করে দিল, শত কোটি টাকা করে ফেললো। এগুলো কখনো যখন গভর্নেন্স থাকে না, জবাবদিহিতা থাকে না। এই গভর্নমেন্টের কোনো জবাবদিহিতা আছে? এই গভর্নমেন্টকে কি জবাবদিহি করার মতো কোনো টুলস আছে? নাই তো। যদি আমরা জিজ্ঞেস করি তা আমাদের হয়তো বলতে পারে আপনারা কারা ভাই, কেন বলতে পারে
আচ্ছা বলতে পারে তারা। এখন আমি যদি বলি এই গভর্নমেন্টের কিছু লোক সংস্কার নিয়ে যে এত ব্যতিব্যস্ত কথাবার্তা বলে শুনতে ভালো লাগে। সংস্কার ইনডিড সংস্কার দরকার, কঠিন সংস্কার দরকার। আই এম ভেরি মাচ ইন ফেভার অফ আপনার কি বলে সিরিয়াস রিফর্ম, ব্যাপক খুলমলছে বোদ্ধাদের মতো সংস্কার আমি পছন্দ করি। আমি তো যে কথাগুলো বললাম এগুলোকে দমাইতে হলে, এগুলো এই চোর বাটপাটদের দুর্বৃত্তপনা ঠেকাইতে হলে, বদমাশগুলোকে আপনার মানে জবাবদিহিতার মধ্যে আনতে হলে আপনার কঠিন সংস্কার দরকার। কিন্তু আপনি তো সংস্কারের যে আপনার মানে চান্স সেটা হারাচ্ছেন। এই যে কয়েকদিন আগে 23 জন আপনার টিভি চ্যানেলে যেহেতু কখনোই বলেন, এই জন্য আবার বললাম, কারণ এটা আপনার এখানে বলা হয়নি, আরো 2-4 জায়গায় বলছি। দুর্নীতি আপনার কি বলে ওই যে বিচারক নিয়োগ করলেন, কোন পদ্ধতিতে বিচারক নিয়োগ করলেন প্লিজ? সংবিধানে লেখা ছিল যে আপনি বিচারক নিয়োগের জন্য একটা আইন প্রণয়ন করতে পারেন, আপনি আইন প্রণয়ন করেন নাই, না করে আপনি ঢালাওভাবে 23 জন বিচারক নিয়োগ করে ফেললেন। আমি ধরে নিচ্ছি, বিশ্বাস করতে চাই, যাদেরকে নিয়োগ করেছেন অস্থায়ী বিচারপতি হিসাবে, আমি ধরে নিচ্ছি তারা খুব প্রাজ্ঞ, বিজ্ঞ, উচ্চশিক্ষিত, লাইক এনিথিং। কিন্তু আপনি কোনো সিস্টেমের মধ্যে যান নাই, তার মানে আপনি সংস্কার করলেন। আমি আমার আর 2-4 সেকেন্ড দেন। আপনি নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের কোনো খোঁজ নাই, তফসিল ঘোষণা করেন, কিছুই নাই। আপনি কি করলেন? 4 জনের বেতন ভাতা দেওয়া শুরু করলেন, এবং শেখ হাসিনার সেরা জুতা, উনি সেরা জুতা পাই দিতেন, মানে ওনার পরিত্যক্ত জুতা, এটা যদি বলি, সে পরিত্যক্ত জুতা পরিধান করা, অর্থাৎ ওনার থিওরি ফলো করে আপনি কি করলেন? ওই কমিশন গঠন করলেন। অ্যাকাউন্টেবিলিটি কোথায়? কে জানলো? কে প্রস্তাব দিলে? দেখে যান, আমি ধরে নিচ্ছি তারা অনেকেই বা সবাই খুব যোগ্য লোক, কিন্তু আপনি সংস্কারটা করলেন না। আচ্ছা, এখন আপনি আসেন দুর্নীতি দমন কমিশন গঠন করলেন, আপনি এইখানে সংস্কার করলেন না, অথচ 31 তারিখ পর্যন্ত, বোধহয় ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা। আমরা নাহলে অপেক্ষা করতাম 31 তারিখ পর্যন্ত। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আপনি কনসালটেশন করলেন না। আরে ভাই, আলটিমেটলি তো র্যাটিফাই তো করবো আমরা, উইল বি ইন দ্য পার্লামেন্ট, আমরা র্যাটিফাই করবো। তাহলে আপনার কি করলেন? আপনারা আগে ভাগে সব চালু করেন। তাহলে এখন আমার তো দায়িত্ব, যখন আমরা পার্লামেন্টে যখন যাব, আল্লাহ যদি আমাদের সংখ্যাগরিষ্ঠ দান করেন, দেশ পরিচালনার দায়িত্ব, তখন কি আমরা কি এগুলো কাঁধে বহন করব, না এগুলো আমরা ছুড়ে ফেলে? তারিখে যে সরকারটা গঠন হলো, আপনি জানেন 3 দিন তো সরকারই ছিল না, কিন্তু এই ধরনের পরিবর্তনে সবসময় একটা যারা সরকার প্রধান হন, একটা কম্পোজিশন সম্পর্কে আগে ধারণা থাকে। আমরা তো বহুত আগে সরকার যে চলে যাবে, কলাপস করবে, ভেঙে যাবে, এগুলো আমরা জানতাম, আমরা যারা পলিটিক্স করি। আমাদের একটা হোমওয়ার্ক ছিল সার্টেনলি, আমরা সেজন্য আন্দোলনে অংশ নিয়েছি, করিয়েছি সমস্তভাবেই। তো এটা তো এমনি এমনি চলে যায় নাই। একটা বাচ্চা ডেলিভারি হইতে গেলেও 36 জনের বাচ্চা পয়দা হয় না, ওটা কি হয়? ওটা হলে অ্যাবর্শন হয়। হ্যাঁ, আর 9 মাস মাতৃ জঠরে থাকলে, গর্ভে থাকলে ওটা একটা ম্যাচিউর বেবি হয়। তো আমরা একটা ম্যাচিউর বেবি হয়েছে, এটা বিকজ এটা ফুল সময় নিয়েছে, আই মাস্ট সে, একটা পুরো সময় নিয়ে সরকারের পতন হয়েছে। এখন যেটা হলো কি, সরকারের কম্পোজিশনটা দেখে যেটা মনে হয় কি, এটা আসলে মানে এরকম একটা অবস্থা হবে, যারা সরকারে গিয়েছেন তারা নিজেরও ভাবেন না যে তারা সরকারে যেতে পারেন। আমি নাম বলতে চাই না, গতকালকে একজন উপদেষ্টাকে দেখলাম, বয়স্ক মানুষ, নিঃসন্দেহ যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ, কোনো সন্দেহ নেই, শিক্ষিত মানুষ, সজ্জন মানুষ, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু দেখলাম উনি একটা অনুষ্ঠানে আসছেন, গেঞ্জির মধ্যে লেখা মিশিগান। উনি বাংলাদেশ সরকারের উপদেষ্টা, গেঞ্জি পরে, গেঞ্জি মানে আপনার কি বলে, এটা পুলুভার টাইপের, মানে শীতকালীন একটা পরছেন, ওটার মধ্যে একটা ফুল স্লিভ টি শার্ট পরে আসছেন, লাগা আছে মিশিগান।